এখন আমাদের একটা পিক্টোরিয়াল হিস্ট্রি অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস এইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ছবির মাধ্যমে। তো বহু 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 বছর আগে এনশিয়েন্ট ইরা যেখানে ছিল, যেখানে গ্রিকস অ্যান্ড রোমান টাইমসে, তখন ডিসেবলড পার্সনসদের বাঁচার দে হ্যাড নো রাইট টু লাইফ, বাঁচার অধিকার ছিল না। তো যে ফ্যামিলিতে একটি প্রতিবন্ধী সন্তান জন্মাতো তাদের জঙ্গলে গিয়ে বাচ্চাটাকে ছেড়ে আসতে হতো বা উঁচু পাহাড় থেকে ফেলে দিতে হতো, কেননা সমাজ তাদের অ্যাকসেপ্ট করতো না। কেন অ্যাকসেপ্ট করতো না? এই জন্যে কি গ্রিক অ্যান্ড রোমান টাইমসে বিউটি, পারফেকশন এই নিয়ে একটা আইডিয়া ছিল, আর যারা একটু অন্য, যারা একটু ভিন্ন, তাদের অ্যাকসেপ্ট করা হতো না এবং তারা লজ্জায় লুকিয়ে থাকতো বা বাবা মা লুকিয়ে রাখতো বা কোথাও দিয়ে তাদের মেরে ফেলা হতো। তো এই থেকে আস্তে আস্তে বেরোতে পারে, মানে অ্যারিস্টটলের মতন একজন লোক যাকে আমরা পুজো করি প্র্যাকটিক্যালি, তিনিও বলেছেন, আর এটা আপনাদের সবাইকে শুনতে ভালো লাগবে, যে ম্যান নট ওম্যান, ম্যান একটা লেভেলে আছে, তার অনেকটা নিচে ওম্যান, আর তারও অনেক 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 নিচে ডিসেবলড পার্সনস। এবং ডিসেবলড পার্সনসের চিলড্রেনদের হি সেইং ডিসেবলড বাচ্চাদের জন্মাবার অধিকার নেই। তারপরে আস্তে আস্তে ওদের সিচুয়েশনটা একটু একটু ইমপ্রুভ করতে লাগলো। আর্লি সিভিলাইজেশনে দেখা গেছে যে তাদের স্কেলেটাল অ্যান্ড স্পাইনা বাইফিডা অসুবিধেগুলো আছে, যেখানে পিঠের জায়গাগুলো ব্যাঁকা টাকা, তাদের কিছু স্কেলেটাল রিমেন্স পাওয়া গেছে, এটা মিডল এজেসে। এবং ক্রাইস্ট এর আসার পর থেকে অনেক তফাৎ হলো। লেখা আছে ওখানে যে একটা মিরাকেলে একজন ব্লাইন্ড লোককে ক্রাইস্ট মিরাকেল করে তার সাইট ফিরিয়ে দিয়েছেন এবং তিনি বলছেন যে আই হ্যাভ হিলড ইউ, গো অ্যান্ড সিন নো মোর। মানে আমি তোমাকে সারিয়ে দিয়েছি, তুমি আর পাপ করো না। তার মানে তখনকার দিনে এটা চিন্তা ছিল যে পাপ, নিজের পাপ বা অন্য বাবা মার ফ্যামিলির কারোর পাপের জন্যে এই বাচ্চাটা জন্মাচ্ছে ডিসেবলড। সো এইটা কিন্তু শুধু খ্রিশ্চান ইরাতে ছিল না, এটা আমাদের সব কোরআনেও লেখা আছে, such are the man whom Allah has cursed, for he has made them deaf and blinded their sight. মানে কোরআনে লেখা আছে যে আল্লাহ এদের পানিশমেন্ট দিয়েছে, তাই জন্য ওরা ডেফ হয়ে গেছে আর ব্লাইন্ড হয়ে গেছে। কিন্তু আমাদের ধর্মতে, আমাদের পুরনো বইয়ে লেখা আছে যে কিং অশোকার সময় থেকে চাণক্য, আমরা হয়তো কিছুটা মাইথোলজি কিছুটা সত্যি, লেখা আছে যে খুব একটা এমপ্যাথির থেকে বা সিম্প্যাথির দিক থেকে আমরা এদের দেখতাম। একটা জায়গায় আমি পড়েছিলাম যে চাণক্য নিজে নাকি লিখেছিলেন যে যারা যারা ডিসেবলড তাদের এবিলিটি অনুযায়ী তাদের কাজ দেবে, আর এদের এগেনস্টে কেউ কোনো নেগেটিভ কথা বলবে না। কিন্তু তখনও এই বিশ্বাসটা ছিল যে ফ্যামিলিতে কেউ কিছু পাপ করেছে, তাই জন্য এই বাচ্চাটা এরকম হয়ে জন্মেছে। তো জিসাস ক্রাইস্টের ওই সময় থেকে উনি কিন্তু কম্প্যাশন দেখিয়েছেন, একটু সহানুভূতি দেখিয়েছেন। সো ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড রিলিজন এদের ভীষণ ইম্পর্ট্যান্ট ইম্প্যাক্ট আছে অন দ্য লাইভস অফ ডিসেবলড পিপল, এবং এটা আমরা বহু বহু বছর ধরে শুনে আসছি। আর আজকের দিনেও কিছু গ্রামাঞ্চলে হয়তো এই বাচ্চাটি এরকম, কেননা ওর বাবা মা পাপ করেছে, দোষ করেছে, এটা এখনো বোধহয় শোনা যায়। তো সেখান থেকে আস্তে আস্তে বেরোতে এদের যখন একটা স্টেজ এলো, যারা একটু ইন্টেলেকচুয়ালি ডিসেবলড বা মেন্টালি একটু ডিসেবলড, তাদের জন্যে তারা একটা জু মতন হয়ে গেল।
তাদের লক করে চেন করে রাখতো, আর বাইরের লোকেরা পয়সা দিয়ে ওদের দেখতে আসতো, সেই নিয়ে হাসাহাসি হতো। দে ওয়ার আ সোর্স অফ এন্টারটেইনমেন্ট অ্যাকচুয়ালি। খুব লজ্জার কথা, কিন্তু বহু লোক বহু জায়গায়, ইউরোপে বহু জায়গায় এদের একটা ইনস্টিটিউশনের মতন, একটা কেজের মতন, যেরকম আমরা জঙ্গলি জানোয়ারকে রাখি একটা কেজের মতন, সেরকম করে রাখা হতো, চেন টেন বেঁধে। যত ওদের চেন বাঁধা রাখতো ততই ওদের বিহেভিয়ারটা আরও খারাপ হয়ে যেত। সো দেয়ার ওয়াজ দ্যাট টাইম যেখানে এন্টারটেইনমেন্ট হিসেবে তাদের দেখা যেত। আর মাঝখানে একটা ছবি দেখছেন, একটি মহিলা হাতে একটা ঘণ্টা নিয়ে। এই ছবি, এই গল্পটা কি, তখনকার দিনে যাদের লেপ্রেসি হতো, তারা কিওর্ড হয়ে গেলেও তারা যদি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাদের ঘন্টি নিয়ে বাজাতে বাজাতে যেতে হতো, সবাইকে জানিয়ে যে তোমরা চলে যাও এখান থেকে, তোমরা সরে যাও, আমি একজন লেপার, আমার লেপ্রেসি হয়েছিল, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। ভেবে দেখুন। এডওয়ার্ড সেগুইন, আমাদের সেগুইন ফর্ম বোর্ড প্রথম আরম্ভ করলো। সো একটা সময় এলো যখন আস্তে আস্তে এদের জন্যে ইনস্টিটিউশনস বানানো হলো, কিছু গরিব বাচ্চাদের জন্যে, কিছু যারা ওয়েল টু ডু ফ্যামিলি, যারা একটু ভালো অবস্থা, তাদের জন্য আরও বেটার ইনস্টিটিউশন, কিন্তু এদের ইনস্টিটিউশনে রাখা আরম্ভ হলো। এবং ইনস্টিটিউশনে রাখার সময় দেখা গেল যে আচ্ছা এদের নিয়ে আমরা কী করব, তখন ওদের প্রথম ভোকেশনাল ট্রেনিং আরম্ভ হলো। আর ভোকেশনাল ট্রেনিং বহু জায়গায় আরম্ভ হলো, এরা অনেক এনজয় করলো, ভালো হলো, সবাই খুব ইমপ্রেসড হলো। তখন বোঝা গেল যে আচ্ছা এরা যে সব ট্রেনিং নিতে এসছে, এরা স্কিলিং করতে এসছে, এদের তো স্কুলিং হয়নি, এরা তো শিক্ষা জানে না, এরা তো লেখাপড়া জানে না। কিন্তু এরা যদি একটু লেখাপড়া জানতে পারত, তাহলে এদের ভোকেশনালটা আরও বেটার হতো। সো ইন্টারেস্টিংলি আগে ভোকেশনাল ট্রেনিং হলো, তারপরে স্কুলস হলো, তারপরে আর্লি ইন্টারভেনশন হলো। সো সব জিনিসটা একটা উল্টোভাবে চলেছে। তো এদের ভোকেশনাল ট্রেনিংয়ের পর এদের জন্য স্কুল আরম্ভ হলো 18th সেঞ্চুরিতে, আগে ফ্রান্সে, তারপরে জার্মানিতে। খুব লাভ হলো সেই স্কুলগুলোতে। এদের স্পেশাল স্কুলস, কিন্তু অনলি যেখানে ব্লাইন্ড স্কুল, অনলি ব্লাইন্ড চিলড্রেন, ডেফ স্কুল, অনলি ডেফ স্কুল। সো এই স্কুলসগুলো আরম্ভ হলো আর্লি 19th সেঞ্চুরি। যখন ওয়ার্ল্ড ওয়ার হলো, তখন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে যে সোলজাররা ফেরত এলো, হাজার হাজার লোক, তাদের কারুর হাত নেই, কারুর পা নেই, কারুর চোখ গেছে, কারুর হিয়ারিং গেছে, কেউ মেন্টালি ডিস্টার্বড, ওদের জন্যে, ওদের সোলজার্সদের জন্য যারা ওয়ার থেকে ফিরে এসেছে, তাদের জন্য সরকার অনেক রকমের থেরাপিজ আরম্ভ করলো। ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং, এইগুলো সোলজারদের জন্য আরম্ভ হলো। অ্যান্ড ফর ডিসেবলড পিপল, যারা কোনোভাবে গরিব বাচ্চাদের জন্য আলাদা করে এদের, যারা সোলজাররা বেনিফিট করছে, তখন এরা ডিসেবলড পারসনসরা বেনিফিট করতে আরম্ভ করলো। এটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে। এই যে জার্নিটা ডিসেবলড লোকেদের, আগে সিভিল রাইটস মুভমেন্ট, যারা ব্ল্যাকস ছিল আমেরিকা, তাদের নিজেদের রাইটসের জন্য ফাইট করলো। তারপরে জেন্ডার মুভমেন্ট হলো, মানে মহিলারা নিজেদের জন্য লড়াই করলেন। সেই রকম করে ডিসেবলড পিপল নিজেরা, লুই ব্রেল, হেলেন কেলার, এইসব লোকেদের নিয়ে একটা ডিসেবিলিটি মুভমেন্ট আরম্ভ হলো অন দ্য লাইনস অফ সিভিল রাইটস অ্যান্ড জেন্ডার মুভমেন্ট। এবং এখন যে জায়গাটা পৌঁছেছে, সেখানে ওদের স্লোগান হচ্ছে, ডিসেবল লোকেরা নিজেদের একটা গঠন করে, সোসাইটি করে, অর্গানাইজেশন করে, ওরা বলে নাথিং অ্যাবাউট আস উইদাউট আস, মানে আমাদের জন্য তোমরা কোনো প্ল্যান করবে না, আমরা ইনভলভ থাকবো, তবে সেটা ভালো প্ল্যানিং হবে। সো এই মহিলাদের জন্য দেখছে, এরা নিজেদের জন্য লড়াই করে করে এমন একটা জায়গায় পৌঁছেছে, ইটস আ সেলফ অ্যাডভোকেসি আমরা বলি। সো এই জার্নিটা দেখুন, প্রথমে শেম, ডেথ, তারপরে পেড এন্টারটেইনমেন্ট, যেটা কর্মার উপরে বেসড, তারপরে আমরা আস্তে আস্তে ওটা হিউম্যান রাইটস অ্যাপ্রোচে এলাম,
কিছুটা স্পেশাল স্কুলস যেটা চ্যারিটির উপর বেসড, আর এখন আমরা সোশ্যাল মডেল, যেটা আমি হলদে সার্কেল করে রেখেছি, সেটাকে আমরা বলবো সোশ্যাল মডেল। তো এই সঙ্গে আমাদের এডুকেশনটা চেঞ্জ করেছে। কীরমভাবে? আগে স্পেশাল স্কুল ছিল, তারপরে ইন্টিগ্রেটেড স্কুল হলো, এবং এখন ওটা হচ্ছে ইনক্লুসিভ স্কুল, এবং এটার আলাদা আলাদা মিনিংসগুলো আমি এর পরের এটাতে ডিসকাস করব।